বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হয়ে গেছে দিন কয়েক হলো, তবে এর রেশ এখনো রয়ে গেছে, কাদা ছোড়াছুড়ি চলছে এবং সেটা চলতেই থাকবে অন্তত আগামী কিছুদিন। নির্বাচনে সরকারি হস্তক্ষেপ, স্বেচ্ছাচারিতা, অনিয়ম, নোংরামি ইত্যাদি নানান অভিযোগ তুলে একটা বড় অংশ এই বিসিবি নির্বাচনটাকে বয়কট করেছে। যেই অংশটাতে তামিম ইকবালের মতো বড় নামও রয়েছে ঢাকার ক্লাব ক্রিকেটের অনেক সংগঠক, জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সংগঠকরাও। এবার তারা শুধুমাত্র বিসিবি নির্বাচন বর্জন করাতেই থেমে থাকেনি, ওইটা তো শেষ হয়ে গিয়েছে। এখন তারা যে কোনো ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে আসলে বর্জনের ঘোষণা দিয়েছে। ফলে ঢাকার ক্লাব ক্রিকেটের ভবিষ্যৎ কি, তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ, ফাইনালে গিয়ে প্রিমিয়ার লিগের এই খেলাগুলোকে আসলে আয়োজিত হবে কিনা, কিভাবে হবে, তা নিয়ে কিন্তু একটা ঘোরতর অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অবস্থানে অনড়, তারা জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশ ক্রিকেটের এই কার্যক্রম, নিয়মিত কার্যক্রম যেটা ক্যালেন্ডার রয়েছে, সেটা চালিয়ে যেতে চায়। কিভাবে তারা চালাবে যদি এই সংগঠকরা ওই ক্লাবগুলোর সঙ্গে আর সংশ্লিষ্ট না থাকে, তা অবশ্য খুবই একটা জটিল পরিস্থিতি তৈরি করছে বলে আমার কাছে মনে হয়। তামিম ইকবাল এইবারের নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, কিন্তু আজকে ঢাকার একটি স্থানীয় হোটেলে এই সংগঠকদের নিয়ে আয়োজিত একটা সংবাদ সম্মেলনে সেইখানটাতে তিনি বলেছেন যে চাইলেই বিসিবিতে তিনি আসতে পারতেন। তিনি বলেছেন যে তিনি খুবই কনফিডেন্ট ছিলেন যে বিসিবি পরিচালক হয়ে তিনি আসতেই পারতেন। যারা রয়েছেন সেইটা ওই 15টা ক্লাব যাদেরকে নিয়ে একটা জটিলতার জায়গা তৈরি হয়েছে, তারা ভোট দেবে দেবে না। তবে ওইখানটাতে যেমন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যে কেউ কেউ অপেক্ষা করতে পারতেন, সেই জায়গায় অপেক্ষা না করার কারণে বাস মিস করেছেন, ট্রেন মিস করেছেন। তামিমের কথাই আসলে ইঙ্গিত করেছেন যে ওই ক্লাবগুলোতে শেষ পর্যন্ত তো ভোটাধিকার দেওয়া হয়েছে। তামিমের কথা হচ্ছে গিয়ে যে ওই 15টা ক্লাব থাকুক বা না থাকুক, নির্বাচন করলে, বিসিবি নির্বাচন করলে তিনি বোর্ডে আসতেই পারতেন। তবে তিনি এইভাবে বোর্ডে আসতে চাননি, বরং একটা সুষ্ঠু নির্বাচনে চেয়েছিলেন। এটাই ছিল ন্যূনতম দাবি এবং সেই দাবিটা পূরণ হয়নি বলেই ওই জায়গাটা থেকে সরে দাঁড়িয়েছেন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে কিংবা বিভিন্ন ফোরামে এই যে বিভিন্ন আলোচনা হয়েছে সেই বিষয়ে অবশ্য খোলাসা করেন এবং তিনি বলেছেন এটা এক ধরনের জেন্টলম্যানস এগ্রিমেন্ট, যে জায়গাটাতে অনেকগুলো কথা হয়, অলিখিত একটা ব্যাপার থাকেই যে সেই কথাগুলো পাবলিক ফোরামে বলা হবে না, আলোচনা হবে না। কিন্তু ফাইনালি এগুলো যখন আলোচনার বাইরে চলে আসছে, এই কাদা ছড়ির অংশটাতে তিনি আর ঢুকতে চাইছেন না, বরং তিনি মনে করছেন যে ওইটাকে রেসপেক্ট করেই নিজেদের কথা নিজেদের মধ্যেই ওইখানটাতে যেগুলা ভেতরে আলোচনা হয়েছে সেটা রাখাটাই শ্রেয়। কিন্তু এই যে ক্লাবের সংগঠকরা, তারা যদি এখান থেকে ক্লাবের কাছ মানে অংশগ্রহণ না নেয়, তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ তো এই মাসে হওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্যালেন্ডার অনুযায়ী, তারপরে দ্বিতীয় বিভাগ, তারপর প্রথম বিভাগ। সো ওইটা আসলে কিভাবে হবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটাতে যতই অ্যাডামেন্ট থাকুক, তারা কি আসলে আয়োজনটা করতে পারবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটাতে তারা এই নতুন কমিটি হওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল বলেছেন যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে, কিন্তু এই বোর্ডকেই তো আসলে এই সংগঠকরা মানছেন না। আজকে যেমন এই সংগঠকদের এই জায়গাটাতে প্রতিনিধি হিসাবে একজন মাসুদুজ্জামান ছিলেন, যিনিও একজন এই বিসিবি পরিচালকের পদপ্রার্থী ছিলেন। তিনি বলেছেন যে বিসিবির এই কমিটিকেই তো আসলে আমরা মানি না, এবং সেই জায়গাটাতে আমিনুল ইসলাম বুলবুল তিনি তো অবৈধ সভাপতি, ফলে তাদের সঙ্গে আলোচনার কোনো জায়গা নেই। বিসিবির এই নির্বাচনের অনেকগুলো জায়গায় অনিয়মের কথা তো তারা বলেছেন এবং অনেকগুলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের হিসাবও তারা আসলে দিয়েছেন। তামিম বলে একটা কথা বলেছেন যেটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, যে ই ভোটিং এর একটা ব্যবস্থা করা হয়েছে ঢাকার ক্লাব ক্যাটাগরির, এখান থেকে 42 না 43টা ভোট পড়েছে, তার মধ্যে 34টাই ই ভোট হয়েছে। সেই 34 জন পরিচালকের তারা সবাই বিসিবি নির্বাচনের দিন ওই অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিলেন। তাহলে অনুষ্ঠান স্থলে যারা উপস্থিত থাকবেন তাদের আসলে ভোট দেওয়ার দরকারটা কি? ভোট তো হচ্ছে কেউ যদি কোনো কারণে আনঅ্যাভেলেবেল থাকেন, আসতে না পারেন নির্বাচনের দিন, সেই ক্ষেত্রে এই ভোটিংটা দিবেন। সো এইটা কি আসলে নির্বাচনের স্বচ্ছতাকে কি প্রশ্নবিদ্ধ করছে না? স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ করার জায়গা তো অনেকগুলোই রয়েছে, এবং সেইখানটাতে আজকে এই সংগঠকদের পক্ষ থেকে একটা কাগজ দেওয়া হয়েছে, মামলার একটা কপি দেওয়া হয়েছে, যেইখানটাতে বলা হয়েছে যে ক্রিকেট বোর্ডের এইবারের কমিটিতে নির্বাচিত একজন পরিচালক, তার বিপক্ষে ওই মামলা হয়েছিল এবং সেইখানটাতে তিনি শাস্তি পর্যন্ত পেয়েছেন, জেল পর্যন্ত তার হয়েছে। সো সেই ক্ষেত্রে তো ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী তিনি নির্বাচন করতে পারেন না, নির্বাচিত হতে পারেন। অবশ্যই এটা বলে লাভ নেই, কারণ ক্রিকেট বোর্ডের এইবারের এই দল যে পর্ষদ হয়েছে সেইখানটাতে এমন পরিচালক ও রয়েছেন যার বিপক্ষে ধর্ষণের অভিযোগে মামলা পর্যন্ত হয়েছিল।
এবং সেই নৈতিক স্খলনের যে জায়গাটা সেইটা হওয়া সত্ত্বেও তিনি যদি বিসিবি পরিচালক হয়ে যেতে পারেন, তাহলে তো এইটার বিসিবি নির্বাচনের যে গঠনতন্ত্রের যে জায়গাটা, নির্বাচনের যে জায়গাটা রয়েছে, সেগুলো সবকিছুই আসলে ব্যত্যয়ের জায়গা তৈরি হয় বলেই মনে হচ্ছে। কিন্তু এখন এই মুহূর্তে এসে তারা একটা জিনিস বলেছেন যে এটা তারা পরাজিত হয়েছেন, পরাজিত পক্ষ, তাই বলেই যে তারা এরকম অভিযোগগুলো করছে বিষয়টা সেটা নয়। বাংলাদেশ ক্রিকেটের সেই স্বার্থের কথাটাই তারা মনে রাখছে, মাথায় রাখছে। যদিও নিজেদের মধ্যেও বিভেদের জায়গা ছিল, নিজেদের মধ্যেও ফাটলের জায়গা ছিল। এইখানটাতে আজকে তামিমদের সঙ্গে এই মিটিংটাতে যিনি ছিলেন, ডায়াসে যিনি ছিলেন একজন রফিকুল ইসলাম বাবু, তিনি যেরকম নির্বাচন বয়কটও করেছিলেন, আবার বয়কট করার পর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দিয়েছিলেন, দরখাস্তও করেছিলেন যেন বিসিবি নির্বাচন পিছিয়ে দেওয়া হয়, তারা যেন অংশগ্রহণ করতে পারেন। এটাও ক্রিকেটের বৃহত্তর স্বার্থে বলেই হচ্ছে গিয়ে প্রেস কনফারেন্সটাতে তিনি বলেছেন, যদিও সেইখানটাতে তার ব্যক্তিগত স্বার্থের ব্যাপারটাও অনেক বেশি প্রাধান্য পেয়েছে বলে বোঝাই যাচ্ছে, এটা আসলে স্পষ্ট। ফলে বাংলাদেশ ক্রিকেটটা এখন এমন একটা জায়গায় রয়েছে যে ক্রিকেট বোর্ডের নির্বাচনটা শেষ হয়ে যাওয়া মানেই যে এই বোর্ডটা সেটেলড হয়ে তারা তাদের মতো করে কার্যক্রম চালাতে পারবেন, বিষয়টা আমার কাছে সেটা মনে হয় না। স্পেশালি ঢাকার ক্লাব ক্রিকেট সংগঠক তাদেরকে এইভাবে খেপিয়ে তুলে কোট আনকোট তাদেরকে আস্থায় না নিয়ে নির্বাচনটা যে তারা করেছেন, এখন তো ফাইনালি গিয়ে এই ক্লাবগুলো কতগুলো ক্লাব সেটার কিন্তু ধরেন একটা বড় অংশ তো নিঃসন্দেহে ৭৬টা ক্লাব রয়েছে এই প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, সেটা সেই জায়গাটাতে মিলে, এবং তার মধ্যে তারা তো একবার দাবি করেছিল যে ৪৮টা ক্লাব তাদের পক্ষে রয়েছে, এবং সেইটা ৪৮টা না হলো ৩৮টা ক্লাব, ২৮টা ক্লাব তো ধরেন তাদের পক্ষে রয়েছে। এরা সবাই যদি সত্যি সত্যি এই তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রিমিয়ার লিগ মানে এইসব জায়গা থেকে অংশগ্রহণ না নেয়, ক্রিকেটটা একটা বিরাট অনিশ্চয়তার জায়গা পড়বে, এবং ক্রিকেটাররা বিরাট একটা অনিশ্চয়তার জায়গা পড়বে, স্পেশালি তাদের ওই আর্থিক দিক বিবেচনায়। কিন্তু তারা বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু সংগঠকদের মূল্য দিচ্ছে না, ফলে এই দায়িত্বটা ক্রিকেট বোর্ডকে আসলে নিতে হবে। তারাই এই সমস্যার সমাধানটা কিভাবে করবেন, তারাই আসলে সেই জিনিসটা ভেবে দেখবেন। যখন তারা এরকম ভাবে ইলেকশন করেছেন, এই দায় তাদেরকে নিতে হবে। ফলে নির্বাচন শেষ হইল না শেষ, এবং এইটার জেট চলতে থাকবে, এবং এই জেটটার জায়গাটাতে, কাদা ছোড়াছড়ি জায়গাটাতে, পক্ষ বিপক্ষের জায়গাটাতে অনেক রকম জায়গা হয়েছে। তামিমের একটা কথা আমার ইন্টারেস্টিং লেগেছে, যেখানে তিনি বলেছেন যে এখন যারা এইসব কথাবার্তা বলছেন, যে স্ট্যান্ডটা নিচ্ছেন, ভবিষ্যতে যেন অবস্থা পাল্টালে তারা তাদের স্ট্যান্ডটা চেঞ্জ করে আবার তাদের সাথে না বসে যান। এই জায়গাটাতে বিট্রিয়ালের বিষয়ও এসেছে, যে তাদের সঙ্গে ছিল কিন্তু বিট্রে করে শেষ পর্যন্ত গিয়ে আবার ক্রিকেট বোর্ডের এই এখনকার কমিটি বা সরকার বা এই আমিনুল ইসলাম বুলবুল পন্থীদের সঙ্গে হাত মিলেছেন, তাদের বিপক্ষে জাতীয় বিমান স্লোগান এরকম কথাবার্তা আসলে এই জায়গাটাতে চলে এসেছে। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট, এইটা আমরা শুধু ন্যাশনাল টিমটা তো দেখি, কিন্তু ন্যাশনাল টিম তোই আর বাংলাদেশের ক্রিকেট না। এই যে এত ক্রিকেটার, শত শত ক্রিকেটার যারা এই থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, আলটিমেটলি যে প্রিমিয়ার লিগে খেলেন, এইখানকার এই ক্লাবগুলোর পৃষ্ঠপোষকরা যারা হচ্ছে গিয়ে এই ক্লাবের কাউন্সিলর ছিলেন, যারা বেসিক্যালি এই সংগঠকরা যারা এই ক্লাবগুলো চালান, ক্রিকেটারদের রুটির ব্যবস্থা করেন, তারা যদি সত্যি সত্যি এখান থেকে সরে যান, তারা যদি সত্যি সত্যি এটা বর্জন করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি তাদেরকে আলোচনার মাধ্যমে এই জায়গাটাতে না নিয়ে আসতে পারে, ওইটা রিয়েলিস্টিক না যে এই সব ক্লাবের দায়িত্ব, সব ক্লাবের ক্রিকেটারদের দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে নিবে বা লং টার্মে নিয়ে নেবে, সেটা তো আসলে অসম্ভব না। ফলে এই অচল অবস্থাটা যে তৈরি হয়েছে, সেই অচল অবস্থাটা কাটতে আমার মনে হচ্ছে যে এই নির্বাচনে জেরে ওই অচল অবস্থাটা আরো কিছুদিনই আসলে দীর্ঘায়িত হবে। সেই অচল অবস্থাটা না কাটলে ফাইনালি গিয়ে ক্রিকেটারদের রুটির উপরে বড় একটা আঘাত তৈরি হবে, এবং সেইখানটাতে নির্বাচন নিয়ে যা যা হয়েছে এই সংশ্লিষ্ট কেউ কি এটার দায় এড়াতে পারবেন বলুন তো?